হ্যালো আমার বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। অনেকদিন যাবৎ আমি বীজ চ্যানেলে নানা রকম বীজ নিয়ে কিন্তু ভিডিও দিইনি। আজকে এই ভিডিওর মাধ্যমে এমন কয়েকটা বেস্ট শসার বীজ নিয়ে আলোচনা করব, যেগুলি যদি আপনি এই টাইমে চাষ করতে পারেন তাহলে এখান থেকে প্রচুর হারে মুনাফা উপার্জন করতে পারবেন, এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবেন। তাই শসার বীজের জন্য উল্লেখযোগ্য কোন বীজগুলি ভালো, দেশি ভ্যারাইটিস কোনগুলি ভালো এবং হাইব্রিড ভ্যারাইটিস F1 ভ্যারাইটিস কোনগুলো ভালো, কোনটির বাজারে বেশি পরিমাণে চাহিদা রয়েছে, কোনটির কম পরিমাণে চাহিদা রয়েছে, প্রভৃতি নিয়ে আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে আলোচনা করব। চলো বন্ধু আজকের ভিডিও শুরু করি। শসার মিনিমাম ৩ রকমের ভ্যারাইটিস আছে বর্তমানে। ১ নম্বরে লোকাল বীজ, যেটা কিন্তু বীজ কোম্পানিগুলো চাষীদের কাছ থেকে বা লোকাল এক জায়গায় শসা চাষ করলো, সেখানে বড় বড় শসা হলো, সেই শসা থেকে কিন্তু বীজ যেটা সংগ্রহ করে সেটাকে লোকাল বলে। ঠিক আছে? অনেক কোম্পানি কিন্তু এরা করে থাকে, এটা কিন্তু করে থাকে। এটাকে কিন্তু লোকাল বলে। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি একটা ঝিঙে চাষ করেছেন, সেখানে প্রচুর ঝিঙে পাকা অবস্থায় রেখে দিয়েছেন। সেই বীজ পরবর্তী আপনি কিন্তু চাষ করতে পারেন। ঝিঙের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু শসা বা অন্যান্য সবজির ক্ষেত্রে কি হয়? এদের পরাগায়নে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। কোনো শসার জাত দেখাচ্ছে ছোট অবস্থায় বেঁটে অবস্থায় থাকে। কোনো জাত দেখা যাচ্ছে আ শসাগুলি ট্যাড়া হয়, ব্যাকা হয়। নানান সমস্যা কিন্তু ফেস করতে হয়। কোনো জাতে রোগ অতিরিক্ত বেশি, এরকম সমস্যার সৃষ্টি হয়। তাই শসার উল্লেখযোগ্য ব্র্যান্ডেড বীজগুলি তৈরি করার সময় যখন চারাগুলি বপন করা হয়, দেখা হয় পরীক্ষা করে যে এই জাতটার গাছটা ভালো হচ্ছে, এই জাতটার গাছটা ভালো না, এই জাতটার শসা ট্যাড়া হয়েছে, ব্যাকা হয়েছে, এই জাতটার গাছ কেটে দিতে হবে, এ থেকে বীজ রাখলে হবে না। বেছে বেছে বীজ রাখা হয়। সেটাকে বলা হয় ব্র্যান্ডেড বীজ। ঠিক আছে? এবার বলতে পারো দাদা হাইব্রিড বীজ কোনগুলো? যেগুলো শসাগুলি অতিরিক্ত হারে কিন্তু বড় হয়ে থাকে। অর্থাৎ দেশি শসা তোমরা জানো, দেশিগুলো কেমন হয়? দেশিগুলো ছোট আকারের হয় আর হাইব্রিড বা F1 গুলো এটা কিন্তু পরাগায়ন করতে এটা কিন্তু একেবারে হাত পরাগায়নের মাধ্যমে হয় এবং এটা কিন্তু অর্থাৎ প্রচুর পরিমাণে আ অর্থাৎ সময় সাপেক্ষ ব্যাপার থাকে এবং এটা কিন্তু হাইব্রিড জাতির F1 হয়ে থাকে। এজন্য কিন্তু এটাকে হাইব্রিড বলা হয়। অ্যাকচুয়ালি তোমাদের বোঝাতে গেলে অর্থাৎ হাইব্রিড বীজ তৈরি করতে হলে খুঁটে খুঁটে বীজের কিন্তু পরাগায়ন করাতে হয়। এতে করে অনেক সময় চলে যায়, অনেক ব্যয়বহুল হয়। তাই প্রত্যেক চাষীদের আমি বারে বারে বলে থাকি যে F1 টা তোমরা চাষ করতে পারো। এটা শসার সাইজ অনেক বড় হবে, কালার, গ্রেড প্রভৃতি ঠিক থাকবে। কিন্তু বাজারিক চাহিদা অনেক স্থানে নেই। অনেক স্থানে কম আছে দেশি শসার তুলনায়। এতে করে তখন কিন্তু আমাদের সমস্যার সৃষ্টি হয় বা সমস্যা ফেস করতে হয়। তাই প্রত্যেক চাষীর আমি কিন্তু ৩ ধরনের শসার জাত কিন্তু চাষ করা রিকমেন্ড করি। তবে লোকালটা বাদ দিয়ে আমরা ২ রকমের কিন্তু শসা চাষ করতে বলি। ১ নম্বরে দেশি ভ্যারাইটিস এবং ২ নম্বরে হাইব্রিড। দেশি ভ্যারাইটিস এর ভিতরেও ২ রকম ভাগ রয়েছে। একটা হলো সাদা এবং একটা কিন্তু সবুজ টাইপের, হলদে টাইপের। ঠিক আছে? এবং আরেকটা রয়েছে হাইব্রিড এর ভিতরেও সাদা এবং কালো টাইপের। অর্থাৎ কালোটাই ওই সবুজ টাইপের হয়ে থাকে। এই ২ ধরনের কিন্তু ভ্যারাইটিস বর্তমানে এভেইলেবল রয়েছে। এবার চলো বন্ধু বর্তমানে কোন শসার বীজ বর্তমানে চাষ করা আমাদের উচিত সেটা কথা বলি। বর্তমান শসার ক্ষেত্রে দেশি ভ্যারাইটিস হিসেবে যে বীজগুলি বর্তমান মার্কেটে এভেইলেবল রয়েছে। যেমন ১ নম্বরে প্রত্যেক চাষীদের ক্ষেত্রে এই বছর যে সমস্ত চাষীরা পূর্ব মেদিনীপুরের কন্টাই সিড চাষ করেছেন তারা জানেন কেমন পরিমাণে ফলন পেয়েছেন। গাছের একেবারে গোড়া থেকে শসা ধরা শুরু হয়। ৪৫ দিনেই কিন্তু শসা আসা শুরু হয়। এর কিন্তু গড় আয়ু কিন্তু ৯০ দিন পর্যন্ত কিন্তু থেকে থাকে। ৯০ দিন কিন্তু এর গড় আয়ু থেকে থাকে। ৪৫ দিনের ধরন আরো ৪৫ দিন কিন্তু এই শসা কিন্তু হয়ে থাকে। একদিন বাদে একদিন কিন্তু হারভেস্ট আপনাকে করতেই হবে, না হলে শসা পেকে যাবে। তাই কন্টাই সিড কিন্তু অনেক চাষী চাষ করে অনেক উপকৃত হয়েছে। কন্টাই সিডের আবার ২-৩ রকম ভাগ রয়েছে। একটা হাঙ্গামা রয়েছে আর একটা কিন্তু আ যেটা মাটিতে হয়ে থাকে বেশি লতায় না। সেই ধরনের ১২ পাতা ১৬ পাতা জাতীয় এই ধরনের আছে। ঠিক আছে? ২ নম্বরে আমি যেটা রাখি সেটা হলো পূর্ব মেদিনীপুরের তোমরা জানো পূর্ব মেদিনীপুরে কৃষক বন্ধুর একটা জাত। হ্যাঁ বন্ধু, কৃষক বন্ধু একটা ভালো ভ্যারাইটিস। এরও কিন্তু গাছের গোড়া থেকে শসা একেবারে ধরা স্টার্ট হয়। তবে এরও কিন্তু ২-৩ রকমের বীজ আছে, ১২ পাতা ১৬ পাতা এই ধরনের বীজ আছে। অর্থাৎ ১২ পাতা থেকে হলেই কিন্তু শসা হওয়া শুরু হয়। আর সেই শসা কিন্তু বেশি দিন হয় না। এই শসার ভিতরে ভাগ আছে। এই শসার ভিতরে কৃষক বন্ধুর ভিতরে যে শসাটা মনিকা ৪৫ দিন সেই শসাটা কিন্তু ভালো পরিমাণে ধরন দিয়ে থাকে, ভালো পরিমাণে ফলন হয়ে থাকে। তাই কিন্তু মনিকা শসা তোমরা কিন্তু চাষ করতে পারো এই টাইমে। ৩ নম্বরে আমি যে শসার বীজটা রেখেছি অনেক পুরনো কোম্পানি, অনেক পুরনো কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি সেটা হলো লোকনাথ
লোকনাথ সিডের এই ভ্যারাইটিস গুলি কিন্তু প্রচুর উল্লেখযোগ্য এবং প্রচুর কিন্তু ভালো একটা ব্র্যান্ডেড বীজ। এই বীজটাও কিন্তু বহু পুরনো আর বহু প্রচালিত। চাষীরা চাষ করে উপকৃত হচ্ছে। এই হাঙ্গামা জাতীয় এই বীজটা তুমি চাষ করতে পারো। ৪ নম্বরে যে বীজটা রেখেছি সেটা হলো নদিয়া জেলার জন্য খুব বিখ্যাত। নদিয়া জেলার অনেক চাষী চাষ করে থাকে, সেটা হলো দেবগিরি সিড। হ্যাঁ বন্ধু, দেবগিরি কিন্তু একটা অনেক পুরনো কোম্পানি, এও কিন্তু অনেক পুরনো। এই দেবগিরি সিডের কিন্তু বর্তমানে এদেরও কিন্তু ভালো নানান ভ্যারাইটিস এর কিন্তু শসার বীজ কিন্তু বাজারে আছে। যেমন রয়েছে দেবগিরি সিডের বর্তমান ক্ষেত্রে রয়েছে হাঙ্গামা, তারপরে রয়েছে দেবগিরি সিডের এছাড়াও কিন্তু ১৬ পাতা ১২ পাতা এই ধরনের বীজ রয়েছে। তোমরা দেবগিরি সিডের হাঙ্গামা বা দেবগিরি সিডের কিউকাম্বার যে বীজটা আছে সেটা চাষ করতে পারো। এবং তারপরে আরেকটা বীজ রয়েছে, সেটা হলো নদিয়া জেলার জন্য বিখ্যাত, সেটা হলো বাতকুল্লা বীজ। বাতকুল্লার কিন্তু লোকাল ব্র্যান্ডেড ৩ রকমের বীজ থাকে। অবশ্যই বাতকুল্লার ব্র্যান্ডেড বীজটা ক্রয় করবে একটু দাম দিয়ে, তবে কিন্তু ভালো পাবেন। আর যেটা ৳১১০ আর ৳২০ যে পাতাগুলি পাওয়া যায় সেগুলো চাষ করলে কিন্তু ভালো হবে না। ঠিক আছে? এগুলোও কিন্তু আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। তাহলে আমি যে কথা বললাম, কৃষক বন্ধু চাষ করতে পারেন, কন্টাই সিড চাষ করতে পারেন, দেবগিরি চাষ করতে পারেন, তারপরে আমি বললাম বাতকুল্লা চাষ করতে পারেন। তবে অবশ্যই বাতকুল্লার লোকাল কম দামের বীজটা চাষ করবেন না। বাতকুল্লার অনেক ভালো ব্র্যান্ডেড বীজ আছে, সেগুলি চাষ করুন, আপনি প্রচুর ফলন পাবেন। তারপরে আরেকটা রয়েছে আমাদের দেশি শসার ভিতরে রয়েছে অশোকা সিড রয়েছে, এরাও ভালো বীজ বর্তমানে দিচ্ছে। এই বীজগুলো বর্তমানে কিন্তু ভালো রয়েছে। এবং তারপরে আরেকটা বীজ রয়েছে যেমন নবাব, ঠিক আছে? এটা মুর্শিদাবাদের একটা বীজ। এই বীজটাও তুমি যদি চাষ করতে পারো, এ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ধরন বা ফলন পাবে। ঠিক আছে? এই বীজটাও কিন্তু বর্তমানে ব্যাপক পরিমাণে উল্লেখযোগ্য, মুর্শিদাবাদের সাইটে পাওয়া যায়। তুমি কিন্তু যদি মুর্শিদাবাদের সাইডে হয়ে থাকো, ওখান থেকে ক্রয় করে নিয়ে চাষ করা শুরু করে দাও। কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এবার চলে আসি বন্ধু হাইব্রিড বীজ। হ্যাঁ বন্ধু, হাইব্রিড বীজের ভিতরে অন্যতম রয়েছে ভিএনআর এর কৃষি। হ্যাঁ, ভিএনআর এর যদি কৃষি তোমরা চাষ করতে চাও, তাহলে এই বীজটা তোমরা সংগ্রহ করে নিয়ে চাষ করতে পারো। এই শসাটাও কিন্তু ভালো, সাইজটা বড় হয়, প্রচুর ধরন দেয়। এর গড়ায়ু কিন্তু ওই ৮০, ৮৫, ৯০ দিন পর্যন্ত থেকে থাকে। ঠিক আছে? বুঝতে পেরেছো? এবং ২ নম্বরে আরেকটি জাত রেখেছি বন্ধু। তাছাড়া কিন্তু আমরা হাইব্রিড বীজ তেমন অন্যান্য বীজের কথা বলি না। কারণ অনেক হাইব্রিড বীজ আছে যারা আমাদের স্থানীয় দেশীভাবে হয় না, চাষ হয় না। আমাদের স্থানীয় এলাকায় কিন্তু চাষ হয় না। ঠিক আছে? এজন্য আমরা কিন্তু অনেক চাষীকে কিন্তু বারণ করে থাকি যে তোমরা কিন্তু শসার বীজ হিসেবে হাইব্রিড বীজগুলি কিন্তু চাষ করবে না। যেমন শসার বীজের মধ্যে হাইব্রিড বীজ একটা রয়েছে, তোমরা জানো, নামধারী একটা কোম্পানি। ঠিক আছে? নামধারী, ঠিক আছে? নামধারী F1 হাইব্রিড কিউকাম্বার, এই কোম্পানি কিন্তু ব্যাপক পরিমাণে বর্তমানে বীজগুলি এরা কিন্তু মার্কেটে এসছে প্রায় ৫-৭ বছর এরকম হচ্ছে। এও কিন্তু ভালো একটা বীজ বার করেছে শসার ক্ষেত্রে। এই বীজ তোমরা কিন্তু চাষ করতে পারো। উপরোক্ত বীজগুলি যদি নির্দিষ্ট এলাকা থেকে না পেয়ে থাকো, আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করতে হয়, ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। বীজ তোমার বাড়িতে ঘরের দুয়ারে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।